1975-এ ডিউক বলে এক সাইকোলজিস্ট একটা এক্সপেরিমেন্ট করে এবং সেখানেতে কিছু স্টুডেন্টদের একটা গ্রুপেতে নেওয়া হয় এবং সেই সাথে আর একটা গ্রুপেতে আরও বেশ কিছু স্টুডেন্টকে নেওয়া হয়। তো ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ, তো ফার্স্ট গ্রুপেতে সেখানেতে কী করা হয়, ইজি ম্যাথ প্রত্যেক দিনকে প্র্যাকটিস করানো হয় এবং একটা লং টাইম ধরে তাদেরকে প্র্যাকটিস করানো হয় ইজি ম্যাথ। এবং ইজি ম্যাথ যখন তাদেরকে দেওয়া হয় তারা খুব আনন্দেতে সেই ম্যাথগুলো কিন্তু করতে থাকে। এবং আরও একটি গ্রুপ যে ছিল সেখানেতে ইজি ম্যাথ এবং সেখানেতে ধীরে ধীরে হার্ড ম্যাথ, অর্থাৎ প্রথমে ইজি ম্যাথ এবং সেই সাথে সাথে একই সাথে হার্ড ম্যাথ দেওয়া হয় এবং কিছু জটিল ম্যাথও তাদেরকে দেওয়া হয় এবং এইভাবে ঠিক প্র্যাকটিস করাতে থাকে। এবং প্র্যাকটিস করানোর পরে বেশ কিছুদিন বাদে দুটো গ্রুপকে এক জায়গায় নিয়ে আসা হয়। এক জায়গায় নিয়ে এসে ইজি ম্যাথ এবং হার্ড ম্যাথ দুটোই দেওয়া হয়। এরপরে দেখা গেল যারা শুধুমাত্র এতদিন ধরে ইজি ম্যাথ করে এসেছে তারা ওই জটিল ম্যাথগুলো, অর্থাৎ যে হার্ড যে ম্যাথগুলো ছিল সেগুলো দেখার পরে কিছু কিছু সহজ ম্যাথও ভুল করে ফেলেছে এবং জটিল ম্যাথগুলো চেষ্টা পর্যন্ত করেনি এবং তাদের ক্ষেত্রে সেই মুহূর্তে ওই ম্যাথটা করা খুব স্ট্রেসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং যারা এতদিন ধরে ইজি ম্যাথ এবং জটিল ম্যাথ দুটোই করছিল তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক ইজি হয়েছে এবং তারা প্রত্যেকটা জটিল ম্যাথকে চেষ্টা করেছে, হয়তো করতে পারেনি এবং বেশ কিছু ক্ষেত্রে তারা করে ফেলেছে। অর্থাৎ দুটো গ্রুপের মধ্যে থেকে এটা দেখা গেছে যে যারা ইজি এবং জটিল, ইজি এবং হার্ড এই দুটোকেই প্র্যাকটিস করেছে তাদের ক্ষেত্রে এই হার্ড বিষয়টা চ্যালেঞ্জেস হিসাবে তারা নিয়েছে। আর যারা কেবলমাত্র শুধুমাত্র ইজি ম্যাথগুলোকে নিয়ে প্র্যাকটিস করেছে তাদের ক্ষেত্রে এই যে ম্যাথটা ছিল হার্ড ম্যাথটা, এটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা স্ট্রেস দিয়েছে। আজকে আমরা ডিসকাশন করছি স্ট্রেসের উপরে, অর্থাৎ আমাদের লাইফেতে স্ট্রেস যে বিষয়টা আছে এটাকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যে স্ট্রেস যে ম্যানেজমেন্ট আছে এটা কিন্তু আমরা নিজেরাই প্ল্যান করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের লাইফেতে টেনশন, স্ট্রেস এই বিষয়গুলো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকের লাইফে আছে, আলাদা কিছু নয় যে আমি দূর থেকে হয়তো দেখে ভাবি যে তার লাইফটা ভালো, অ্যাকচুয়ালি সেরামটা নয়। প্রত্যেকের লাইফে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা এগুলো থাকবেই এবং বেশ কিছু অবস্ট্যাকেল লাইফেতে থাকবেই। অবস্ট্যাকেলগুলো থাকাটাও খুব প্রয়োজন। ইউস্ট্রেস, ডিস্ট্রেস, অর্থাৎ একটা স্ট্রেস আমাদের জন্য বেশ ভালো, আমাদের ডেভেলপমেন্টে সাহায্য করে, আর একটা স্ট্রেস কিন্তু আমাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টে প্রবলেম করে। অর্থাৎ একটি ছাত্রর ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার ক্ষেত্রে যে স্ট্রেসটা আসে পড়াশোনার জন্য, অর্থাৎ ভালো রেজাল্টের জন্য, সেই স্ট্রেসটা তাকে কিন্তু পড়াশোনায় আগ্রহী করে তুলছে। আর উল্টো দিকে সেই স্ট্রেসটাকে যদি সে মারাত্মকভাবে নেয় তাহলে কিন্তু সে পড়তে পারবে না। আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে কাজের জায়গায় ভালো কাজ যদি আমরা করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রমোশন হবে, তাহলে এই স্ট্রেসটা আমাদের ক্ষেত্রে ভালো স্ট্রেস। ঠিক সেমভাবে যদি সেই স্ট্রেসটা আমার ক্ষেত্রে যদি ভয় লাগে যে আমাকে বস কী বলবে, আমি কাজ করতে পারছি না, দুনিয়ার স্ট্রেস নিচ্ছি এবং আমরা মূলত স্ট্রেস নেওয়ার ফলে নেগেটিভ চিন্তা ভাবনা করছি যে না আমি করতে পারবো না, হচ্ছে না, হবে না, সারাদিন ধরে একটা বিরক্ত ফিল করছি, তো এই স্ট্রেসটা কিন্তু আমার কাজের কোয়ালিটি ড্রপ করে দেবে। জাপানেতে একটা সময় যখন মাছের মার্কেটেতে একটা হাহাকার সৃষ্টি হয়, কারণ হচ্ছে জাপানিজরা জ্যান্ত মাছ, অর্থাৎ খুব চনমনে মাছ খেতে খুব ভালোবাসে এবং বেসিক্যালি একটা সময় দেখা যায় যে জাপানিজরা এত পরিমাণে মাছ খাচ্ছে যে সাপ্লাইটা কমে গেছে। তখন যারা সমুদ্রেতে মাছ ধরে তারা কি করলো যে আরও দূরে গিয়ে মাছ ধরা শুরু করলো এবং দূরে গিয়ে মাছ ধরে যখন মার্কেটে এনে তারা বিক্রি করছে তাদের মাছ কিন্তু বিক্রি হচ্ছে না। তার কারণ হচ্ছে জাপানিরা চনমনে মাছ খেতে ভালোবাসে। এবার এদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জেস চলে এলো। কি চ্যালেঞ্জেস? যে এই মাছটাকে কিভাবে টাটকা আনা যায় মার্কেটে। তার জন্য তারা কি করেছিল, প্রথমে তো বেশ কিছু রেফ্রিজারেটর, বড় বড় রেফ্রিজারেটর সেই ট্রলারগুলোর মধ্যে ফিট করে। কিন্তু মুশকিল এখানেতেও তৈরি হয়, প্রবলেম এখানেতেও তৈরি হয় যে সেই যে ট্রলারে করে বড় দেয়া মাছগুলো আসছিল সেগুলো কিন্তু জাপানিজরা পছন্দ করছিল না। তারা সবসময় চেষ্টা করে যে ওই যে মাছটা নড়ছে এবং খুব তরতাজা। তো এই জায়গা থেকে তারা প্রবলেম ফেস করার পর আবার নতুন প্ল্যান শুরু করে। কি প্ল্যান শুরু করে? তারা প্রত্যেকটা বড় বড় জাহাজের মধ্যে বড় বড় ট্যাঙ্ক ফিট করে এবং ট্যাঙ্ক ফিট করে সেখানে মাছগুলোকে ধরে এবং দিয়ে দেয়। মার্কেটে যখন আসে তারা বেশ চনমন করছে, নড়ে চড়ে বেড়াচ্ছে, কিন্তু এখানে একটা প্রবলেম শুরু হয়। এখানেও একটা তারা প্রবলেম ফেস করে। কি প্রবলেম? যে মাছ যখন এক জায়গায় রাখা হচ্ছে, অনেক মাছ রাখার পরে মাছের মুভমেন্ট কমে যাচ্ছে, অর্থাৎ মাছটা তো জ্যান্ত থাকছে কিন্তু তার যে চনমনে যে ভাবটা আছে সেটা থাকছে না, ঝিমিয়ে পড়ছে। দেন এগেন প্রবলেম ফেস করে, এগেন চ্যালেঞ্জেস ফেস করে। আপনারা দুটো ওয়ার্ডকে ভালো করে ফলো রাখবেন, প্রবলেম এবং চ্যালেঞ্জেস। তো এই ফেস করার ফলে প্রবলেম এবং চ্যালেঞ্জেসটা তারা কি করে, এগেন প্ল্যানিং করে।
চ্যালেঞ্জেস ফেস করে, দেন এগেন প্ল্যানিং করে। কি প্ল্যানিং করে? তারা যে মাছের কন্টেনার ছিল তার মধ্যে একটা শার্ক ছেড়ে দেয়, এবং শার্কের ভয় কি করে মাছগুলো কিন্তু দৌড়তে থাকে। এবার যখন মার্কেটে আসছে সেই মাছটা কিন্তু চন্দন করছে। দ্য মোরাল অফ দ্য স্টোরি কি? যে আপনি যখন প্রবলেমে পড়ছেন তখন আপনি কিন্তু কিছু ভাবতে বাধ্য হচ্ছেন। আর এই প্রবলেম ওয়ার্ডটার থেকে অনেক বেটার ওয়ার্ড হচ্ছে চ্যালেঞ্জেস। দেখুন, আমাদের মস্তিষ্ক একটা ছোট ওয়ার্ডের পেছনে, একটা ছোট বিষয়ের পেছনে অনেক বড় ছবি তৈরি করে রেখে দেয়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা ভাবি হয়তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমরা কনসিয়াসলি যেটা বলি সবসময় সেটাকে মনে রাখার চেষ্টা করেন না। আমাদের সাবকনসিয়াস মাইন্ড দারুণ স্ট্রং। যখন কারেন্ট অফ হয়ে যায়, আপনি বাইরে যাচ্ছেন, জুতো পরার প্রয়োজন, আপনি আপনার জুতোটা যেই পায়ে গলালেন আপনি বুঝে গেলেন এটাই আমার জুতো। আপনি কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না জুতোটাকে, কিন্তু আপনি চিন্তা করুন এই ফিলিংসটাকেও আপনি মনে রাখার চেষ্টা করেননি, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে মনে রেখেছে। তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা ফিক্সড করে নেয় যে কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত না। অর্থাৎ আমরা যতটা ভাবি তার থেকে অনেক বেশি অ্যাডভান্স। আমরা যে বিষয়টা বলছিলাম প্রবলেম এবং চ্যালেঞ্জেস, এক্ষেত্রে আমাদের মস্তিষ্ক কি করে, কোনো একটা ছোট ওয়ার্ডের পেছনে একটা বড় ছবি তৈরি করে রাখে। যেমন আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বোঝাই, আপনাকে যদি বলি আমি বিয়ে বাড়ি সম্পর্কে আপনার মস্তিষ্ক কিন্তু এক ধরনের ছবি তৈরি করে রেখেছে। একটা ছেলে একটা মেয়ে যাদের মধ্যে বিয়ে হয়েছে, তারা খুব সেজে গুজে স্টেজে বসে আছে, বহু মানুষ তাদের কাছে যাচ্ছে, গিফট দিচ্ছে, বহু মানুষ তাদের সাথে কথা বলছে, ফটো তুলছে, মানুষ পরিবারের লোকের সাথে কথা বলছে, নাচ গান করছে, তারপর খাওয়া দাওয়া করছে, দেন গো টু হোম। আর আমি তার পাশে যদি বলি যে বার্থডে, জন্মদিন, দেখুন আপনার ছবিটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। বার্থডের জন্য আপনার যখন ছবিটা আসবে কি ধরনের, যে বার্থডে অর্থাৎ বেশ কিছু বেলুন থাকবে, একটা কেক থাকবে, একটা মোমবাতি থাকবে, এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকবে, তাদের মাথায় হয়তো টুপি থাকতে পারে। আমরা সেখানে যাব, বাচ্চাদের মতো কোনো একটা গিফট কেনা। আপনি কিন্তু ভালো করে এটা নোটিস করবেন, এই বিষয়টার সাথে কিন্তু গিফটটা বদলে গেল। আপনার মস্তিষ্ক বলে দিল না, বড়দের গিফট আর বাচ্চাদের গিফট আলাদা। তখন আপনি বাচ্চাদের কোনো একটা গিফট কিনে নিয়ে গেলেন, বাচ্চাদেরকে আপনি হ্যালো হাই করলেন, তাদের সঙ্গে একটু হাসলেন, কথা বললেন, তারপর খাওয়া দাওয়া করে গঠুন। অর্থাৎ দুটো বিষয়ের ক্ষেত্রে কিন্তু ছবি কিন্তু আপনার আলাদা হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম আমরা যখন প্রবলেম বলে ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করি, তখন আমাদের মস্তিষ্ক লাইফের যে ফেলিওরগুলো আছে সেগুলো আমাদের মাথায় এনে হাজির করে, যে কোথায় কোথায় আমরা ফেলিওর হয়েছি। যার ফলে কি হয়, আমাদের যে কনফিডেন্স আছে সেটা কিন্তু কমে যায়। আপনি যদি এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ প্রবলেম জায়গাটাকে চেঞ্জ করে যদি আমরা চ্যালেঞ্জেস বলতে পারি, তাহলেও কিন্তু ব্রেন আমাদের অন্যভাবে ব্যাপারটাকে দেখা শুরু করে। এবং যখনই আপনি চ্যালেঞ্জেস বলবেন তখনই কিন্তু ব্রেন প্ল্যানিং করা শুরু করবে। অর্থাৎ চ্যালেঞ্জেস আসলেই আমার ব্রেন প্ল্যানিং করবে। আর লাইফের এই যে চ্যালেঞ্জেসগুলো আছে, এগুলো যতবার আপনি ওভারকাম করবেন, যতবার আপনি ওভারকাম করার চেষ্টা করবেন, ওভারকামও করতে হবে না, ওভারকাম করার চেষ্টা করবেন, ততবার আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। অর্থাৎ আমাদের মস্তিষ্কেতে কোনো একটা চিন্তা আসে, সেই চিন্তা অনুযায়ী আমরা কোনো একটা অ্যাক্টিভিটি করি, সেই অ্যাক্টিভিটির থেকে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি, সেটা আমাদের মেমোরিতে স্টোরেজ থাকে। আমাদের অতীতের যে এক্সপিরিয়েন্সটা স্টোর করে রাখা আছে আমাদের মস্তিষ্কে, আমরা যেটা করে রাখি, সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমাদের বর্তমানে আজকের দিনে আমরা সেই এক্সপিরিয়েন্স থেকে নিয়ে বিষয়টাকে, সামনে যে বিষয়টা করছে তার সঙ্গে আমরা মূল্যায়ন করে কিন্তু আমরা একটা নতুন ডিসিশান নিই। এবং এটা কিন্তু খুব দ্রুত চলে। আপনার মস্তিষ্কে যেভাবে মাইন্ডসেট করা থাকবে, যেভাবে বিষয়টা রাখা থাকবে, আপনি কিন্তু সেইভাবেই সামনের বিষয়টাকে মূল্যায়ন করবেন। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন, যিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি যেভাবে সামনের বিষয়টাকে মূল্যায়ন করে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আর যিনি একজন পড়ালেখা করেনি, হয়তো সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান নেই, তার রিয়াকশান, তার বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়। অর্থাৎ আমার মস্তিষ্কে কি তথ্য আছে তার উপরেও তো কিন্তু আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি দেখতে পাবেন। এবার স্ট্রেস যে বিষয়টা আছে, স্ট্রেস বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। স্ট্রেস বিষয়টা কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস বিষয়টা একটা লং টার্ম ধরে চলছে, একটা দীর্ঘ সময় ধরে চলছে। আর এক ক্ষেত্রে দেখা যায় যে এটা এপিসোডিক, খেপে খেপে আসছে, মাঝে মাঝে আসছে। আর একটা যা দেখা যায় যে এটা হয়তো শর্ট টার্ম, এটা আসছে এবং চলে যাচ্ছে নর্মাল লাইফের। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন, যারা সেলসম্যানের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু কাজে জয়েনিং এবং তার 1 বছর পরে যে স্ট্রেসটা আছে, দুটো যে চাপ আছে, দুটো চাপের মধ্যে পার্থক্য থাকে। অর্থাৎ কাজে জয়েন করার সময় তার সেলসের যে টার্গেট থাকে, আর 1 বছর বাদে তার সেলসের টার্গেট অনেকটা বেড়ে যায়। অর্থাৎ ধীরে ধীরে তারা কি করে, আস্তে আস্তে সেই মানুষটাকে কোপ করায়, ধীরে ধীরে টার্গেট দেয় এবং ধীরে ধীরে টার্গেটটা সে অ্যাচিভ করতে করতে উপরে ওঠে। অর্থাৎ আমাদের লাইফের ক্ষেত্রে যখন আমরা এটা ভাবি যে আমি স্ট্রেস ফ্রি লাইফ লিড করব, এটা আমাদের স্ট্রেসের প্রধান কারণ হয়ে
দাঁড়ায়। যারা আমরা অ্যাংজাইটি, যারা আমরা ওসিডি, যারা প্যানিক ডিসঅর্ডার, বিভিন্ন রকম ফোবিয়া, বিভিন্ন রকম ডিসঅর্ডারের মধ্যে থাকি, আমরা কি করি বহুদিন ধরে এমন কিছু চিন্তাকে, অবাস্তব চিন্তাকে ভাবতে ভাবতে তার সঙ্গে লড়াই করতে 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 আমরা কি হই, দুর্বল হয়ে পড়ি, আমাদের কনফিডেন্স লেভেল কমে যায়। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে লড়াইটা আপনি এতদিন ধরে করেছেন, সেই লড়াইটার পথ ভুল ছিল, সেই জন্য আপনি আপনার সমস্যাকে সমাধান করতে পারেননি। অর্থাৎ যে বিষয়টা সমস্যাই নয় তাকে আপনি সমাধান করবেন কি করে, যে বিষয়টা প্রবলেম না তাকে আপনি প্রবলেম তৈরি করছেন নিজের মাথায় এবং তাকে সমাধান করার চেষ্টা করছেন। যে ঘটনাটা আপনি ভাবছেন সেটা বাস্তব নয়, সম্পূর্ণ অবাস্তব। যে বিষয়টাকে আপনি সিরিয়াসলি এতদিন ভাবার চেষ্টা করেছেন, আপনি সেটাকে ভেবেছেন সত্যি ঘটতে পারে, যেটা আপনার সাথে এতদিন ঘটেনি, এবং এটা আপনার স্ট্রেস এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো আপনি এই চাপটা দূর করবেন কি করে, কারণ সেই ঘটনাটা ঘটবে না। তাই আপনাকে ভালো করে বুঝতে হবে যে বিশেষ করে যাদের ডিসঅর্ডার থাকে, যে আমি যে বিষয়টা নিয়ে এতদিন ধরে ভাবছি এটা কিন্তু কি আদৌ বাস্তব। আমরা তার পাশে একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিচ্ছি, যেখানেতে ডাক্তার বলে দিয়েছে যে আমার শরীরে তো কোনো প্রবলেম নেই, আমার শরীর একদম ফিট ফাইন, আমার হার্টের কোনো প্রবলেম নেই, এটা আমার টেনশানের জন্য হচ্ছে। কিন্তু কোনো জায়গা থেকে তাকে আমরা বিলিভ করতে পারছি না। দেখুন, কোনো জায়গা থেকে আপনাকে বিশ্বাস কিন্তু শুরু করতে হবে, যেখানে অত এক্সপিরিয়েন্স ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আপনার কোনো সমস্যা নেই, তাও আপনি সেই বিষয়টাকে নিয়ে পড়ে আছেন, তার মানে আপনি ভুল কাজ করছেন। আপনাকে যেটা করতে হবে, একটা একদম টাফ একটা ডেলি রুটিন বানাতে হবে, যে টাফ ডেলি রুটিনটার মধ্যে আপনার কোনো জায়গায় থাকবে না ফাঁকা। অর্থাৎ আপনি ফাঁকা বসে থাকলেই কিন্তু এই প্রবলেমগুলো আরও আপনার উপরে চেপে ধরবে। সকালবেলা এক্সারসাইজ করবেন, যোগা করবেন, মেডিটেশন করবেন, প্রাণায়াম করবেন, এটা কিন্তু আমাদের স্ট্রেস কমাতে মারাত্মকভাবে সাহায্য করে। এবং আপনার যে স্ট্রেসগুলো আসছে, যে চিন্তাগুলো আসছে, তাকে আগে লিখবেন যে হোয়াট ইজ মাই স্ট্রেসটাকে লিখবেন। এবং জাপানিজরা একটা কথা বলে, এই দুটো লাইন যদি আপনি মনে রাখেন, আপনার স্ট্রেস দেখবেন খুব তাড়াতাড়ি কমে যাবে। কি লাইন? তারা বলে যে যে সমস্যার বা যে চ্যালেঞ্জেসগুলো আছে আমার লাইফে, তার যদি সমাধান থাকে, যে সমস্যা বা চ্যালেঞ্জেসগুলো আছে তার যদি কোনো সমাধান থাকে, তাহলে সেই বিষয়টা ভাবা মানে বোকামো, সেই বিষয়টা ভেবে লাভ নেই, কারণ সেটা সলিউশন হয়ে যাবে। আর যে সমস্যাটা সমাধানই নেই, সেটাকে নিয়ে ভাবাটা মূর্খতা। তো আপনি যদি এই দুটো লাইনকে খুব ভালো করে ফিল করেন, দেখবেন যে আপনার ছোট ছোট যে টেনশনগুলো আছে না, এগুলো কমে যাবে। অর্থাৎ যে বিষয়টা সমাধান আছে, ফালতু আমি টেনশন করছি কেন, আর এটা সমাধান নেই, টেনশন করে লাভ নেই, এটা সরাও, অন্য কিছু দেখো, একদম পরিষ্কার হিসাব। তো আপনার লাইফে যখন স্ট্রেস আসে, বা আমার লাইফে যখন স্ট্রেস আছে, চাপ আসে, আমাদের এমনটা নয় আমরা সেই চাপের সময় মনে করি আমার লাইফটা শেষ। অ্যাকচুয়ালি একদিন, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর আমার লাইফটা খারাপ মানে আমার সারা লাইফটা কিন্তু খারাপ হয়ে যায়নি। এটা আপনার সম্পূর্ণ নেগেটিভ চিন্তা। আপনি চিন্তা করবেন যে আপনি যে বিষয়টা নিয়ে ট্রেস করছেন তার এগেনস্টে আর কি থট আপনার দেয়া সম্ভব। যে ট্রেসটাকে আপনি মেজার করার চেষ্টা করছেন, সেটাকে আপনি লিখিতভাবে মেজার করুন আপনি, যে এই যে বিষয়টা নিয়ে চিন্তা করছি, এটা কি আদৌ আমি একা পৃথিবীতে চিন্তা করছি, না অন্য মানুষরাও সেম ধরনের প্রবলেমের মধ্যে পড়েছে। যদি পড়ে থাকে তাহলে তারাও বেরিয়েছে, তার মানে আমি বেরোবো। তাহলে আমার ওয়েটা কি, এটা আপনি ফাইন্ড করার চেষ্টা করুন। যখন আপনি চাপে থাকবেন, আপনি চেষ্টা করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে সেই চাপটাকে বলে ফেলা। আপনি যদি বলে ফেলতে পারেন, আপনি অনেক রিলিফ পাবেন। এবার মুশকিল হয়ে গেছে এখানেতে মোবাইল। আমাদের যেহেতু মোবাইল ওয়ান ওয়ে কমিউনিকেশন, এবং আমরা সারাদিন ধরে মোবাইল নিয়ে থাকি এবং বাইরের মুভমেন্টটা বন্ধ করে দিই, সুতরাং বিভিন্ন ডিসঅর্ডার এবং এই মানসিক টেনশন, চাপের ক্ষেত্রে কী হয়, আমরা আরও চেপে যাই, আমরা আরও ঘরের কোনায় ঢুকে যাই। এই মোবাইল ওয়ান ওয়ে কমিউনিকেশন, একদিক থেকে বলছে আপনি শুধু শুনছেন, বলার যে বিষয়টা আছে, এটা আপনার ব্রেন কিন্তু নিড অনুভব করছে না, আস্তে আস্তে প্রয়োজনীয়তা অনুভব করছে না। বহু ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যারা মোবাইল দেখে বেশি এবং যারা ওয়ান ওয়ে কমিউনিকেশন কন্টিনিউ শুনছে কিন্তু বলছে না, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় তারা কথা বলা কমিয়ে দেয়। তো এটার থেকে আপনাকে বেরোতে হবে। আপনি যে নর্মাল লাইফেতে এতদিন ধরে লিড করেছেন, সমস্ত দিন ব্যস্ত ছিলেন, সেই ব্যস্ততার মধ্যে যেতে হবে এবং আপনি একটা রুটিন করবেন, টাইম ধরে ধরে পুরো 100% নিজেকে ব্যস্ত রাখবেন। আপনি যদি এটা করতে পারেন, দেখবেন যে আপনার যা স্ট্রেস আছে ধীরে ধীরে কমতে থাকছে। এবং ডেলি বেসিসে এক্সারসাইজ ইজ এ বেস্ট থিং
অফ স্ট্রেস ম্যানেজমেন্ট। এবং আপনাকে এটা কখনোই ভাবলে হবে না স্ট্রেসের ক্ষেত্রে, বিশেষ করে মানসিক চাপের ক্ষেত্রে, যে আমার চাপ মুক্ত জীবন থাকবে। চাপ মুক্ত জীবন থাকবে না, চাপও বাড়বে। আমি আমার ক্যাপাসিটি বাড়াবো, আবার চাপ বাড়বে, আমি আমার ক্যাপাসিটি বাড়াবো, আবার চাপ বাড়বে, আমি আমার ক্যাপাসিটি বাড়াবো। চাপ যদি থাকে 50%, আমার ক্যাপাসিটি হচ্ছে 100%, অর্থাৎ 50% আমি অলওয়েজ এগিয়ে আছি। অর্থাৎ চাপও আমার লাইফে ছোটোবেলা থেকে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমার ক্যাপাসিটি ছোটোবেলাও চাপের থেকে বেশি ছিল, আজও বেশি আছে, কালও বেশি থাকবে। অর্থাৎ চাপ নিয়ে জীবন কাটানোটাই একমাত্র বুদ্ধিমানের কাজ। চাপ ছাড়া জীবন কাটানোটা সম্ভবই নয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।